আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্যে এবং আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমাদের অনুষ্ঠানটি শুনছেন, এই পর্বের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি ভৌতিক সত্য ঘটনার অনুষ্ঠান ভয়ের রাজ্য। আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠাতে আপনার নাম, ঠিকানা ও ঘটনা লিখে আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ঘটনাগুলো বিশ্বাস করা বা না করা একান্তই আপনার ব্যাপার। আমি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ঘটনাগুলো সংগ্রহ করি। আপনি আপনার জায়গা থেকে এটিকে কাল্পনিক ভাবতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের জীবনে অনেক সময় কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা থাকে না। হয়তো আপনাদের কারো জীবনে এমন ঘটনা ঘটেছে আপনার মন থেকে কখনো ভুলতে পারেননি। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। তিনি প্রথমেই লিখেছেন, 48টি শূকরের রক্ত দিয়ে যে কালো জাদু করা হয় তার 48 দিন পরেই সপরিবারের মৃত্যু ঘটে। কিন্তু কেন? ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। ঘটনা: ফ্ল্যাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি মেয়ের মৃতদেহ। পেটটা এমনভাবে কাটা হয়েছে যেন মনে হচ্ছে করাত দিয়ে টেনে টেনে কেউ কেটেছে। এমনকি লাশটির নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে। লাশটিকে দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে মৃত্যুর সময়। সকালে লাশটি দেখার জন্য লোকের ভিড় জমে। তারপর পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়। ময়না তদন্ত করার জন্য লাশটি ডোমের কাছে পাঠানো হয়। ডোম প্রচুর পরিমাণে মদ খেয়ে লাশ কাটাকাটি শুরু করে দেয়। লাশটি কাটতে গিয়ে ডোম দেখে লাশের গলার মধ্যে ডায়মন্ড আটকে আছে। ডোম সেটি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। অনেকদিন পর মূল্যবান জিনিস পেল সে। সে একবারও চিন্তা করেনি সেই ডায়মন্ডের জন্য তার জীবনে নেমে আসতে পারে অভিশপ্ত কালো রাত্রি। কিছুক্ষণ পর চিকচিক কণ্ঠে কে যেন বলতে লাগলো, ডায়মন্ডটি যেখান থেকে নিলে সেখানে রেখে দাও। বারবার সে একটি কথাই বলে, যেখান থেকে নিলে সেখানে রেখে দাও। এরপর পাশের রুমে জোরে জোরে মায়াবী কান্নার আওয়াজ আসতে লাগলো। ব্রুম মদের নেশায় ভুলভাল ভাবলেও কান্নার আওয়াজ শুনে সে সত্যিই ভয় পেয়ে যায়। এমন লাশ সে এর আগে কখনো দেখেনি। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে ডাক্তার লাশটিকে গ্রামে পাঠিয়ে দিতে বলে, কিন্তু লাশটি নেয়ার জন্য কোনো ড্রাইভার রাজি হয় না, কেননা লাশটির চেহারা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল এবং ড্রোমের কথা শুনে তারা আরও বেশি ভয় পায়। তাছাড়া মেয়েটির গ্রাম শহর থেকে অনেক দূরে। ডাক্তার বলে, যত টাকা লাগে আমি দেব, তাও লাশটি নিয়ে যাও। অবশেষে একজন ভ্যান গাড়ি চালক রাজি হয়। সে সব ধরনের গাড়ি চালাতে পারদর্শী। অবশেষে ভ্যান গাড়ি চালক আর একটি ওয়ার্ড বয় অ্যাম্বুলেন্সে করে লাশটি নিয়ে রওনা দেয়। আস্তে আস্তে রাত গভীর হয়ে আসে। চারিদিকে নিস্তব্ধতা। শরীরের রক্ত শীতল হয়ে যাচ্ছে যেন দুজনের। এর মধ্যে হঠাৎ করেই কান্নার আওয়াজ শুরু হয়। ড্রাইভার মেয়েটির স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু ওয়ার্ড বয় প্রথমে লক্ষ্য না করলেও পরবর্তীতে দুজনেই চমকে ওঠে। লাশ কিভাবে কান্না করে। লাশটি অশ্রু কণ্ঠে বলতে লাগলো, যে যাই বলুক না কেন গাড়ি থামাবেন না, যে যাই বলুক গাড়ি থামাবেন না। তারা এটি শুনে আরো ভয় পেয়ে গেল। মিনিট পাঁচেক পর ওরা দেখতে পায় রাস্তার মাঝখানে দুজন দাঁড়িয়ে আছে আর গাড়িকে থামাতে বলছে। ভদ্রলোকটি বলছে, আমার শাশুড়ি আম্মা মারা গেছে, খুবই ইমার্জেন্সি, সেখানে পৌঁছাতে হবে, কিন্তু রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। আপনি যদি আমার স্ত্রীকে একটু সামনের দিকে এগিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ড্রাইভার কিছু না ভেবেই বলে, আচ্ছা ঠিক আছে, পেছনে বসতে পারেন, সামনে কোনো সিট খালি নেই। কিন্তু মহিলাটিকে দেখে বোঝা যাচ্ছিল না ওনার আম্মা মারা গিয়েছে, কেননা সে অনেক সাজগোজ করে নীল শাড়ি পরে আছে। এসব দেখে কে বিশ্বাস করবে যে ওনার আম্মা মারা গিয়েছে? তাছাড়া পৌঁছে দেওয়ার কথা শুনে সে আরো মুচকি হেসে উঠল। এসব দেখে ড্রাইভারের মনে সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হলেও আর কিছু করার নেই। এরপর মেয়েটি আবার অশ্রুসিক্ত কণ্ঠে বলে, তোমাদের না বলছি যে যাই বলুক গাড়ি থামাবে না, কিন্তু তোমরা গাড়ি থামালে কেন? তখন ড্রাইভার ভাবনায় পড়ে গেল, কি হচ্ছে এসব। একটুখানি পর ধূপ করে শব্দ হয়, মনে হচ্ছে ভেতরে দুজন মারামারি করছে। তখন মহিলাটি গাড়ি থামাতে বলে আর রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে ধান ক্ষেতের দিকে হেঁটে চলে যায়। তার কিছুক্ষণ পর ড্রাইভার গন্তব্যস্থলে পৌঁছে যায়। ওরা সেখানে পৌঁছে জানতে পারে মেয়েটির বাবা দুদিন আগে মারা গিয়েছে। কেন বা কিভাবে তা জানা যায়নি। যখন মেয়েটির লাশটি গাড়ি থেকে নামানো হয় তখন দেখা যায় মেয়েটির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, একদম চাকার সাথে গড়িয়ে মাটিতে পড়ছে। এছাড়া লাশটি সম্পূর্ণ সাদা কাপড়ে মোড়ানো ছিল, কিন্তু নামানোর পর লক্ষ্য করে দেখা যায় মেয়েটির মাঝখানের একটি আঙ্গুল যেন কেউ কেটে নিয়েছে।
তক্ষুনি ড্রাইভারের মনে পড়ে গেল সেই মহিলার কথা। ড্রাইভার বুঝতে পারে এই কাজটি নিশ্চয়ই সেই নীল শাড়ি পরা মহিলাটির কাজ। যখন গাড়ির পেছনে থেকে ধূপ ধূপ আওয়াজ আসছিল, তখন মহিলাটি এই কাজটি করতে সক্ষম হয়। এরপর ড্রাইভার এবং ওয়ার্ড বয় মেয়েটির জানাজায় শরিক হয়। জানাজা শেষে চলে আসার সময় তাদের চোখে মেয়েটির প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর মনে হয় মেয়েটি তাদেরকে অশ্রুসিক্ত কণ্ঠে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু সেটা তাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। ঘটনা বোঝার সুবিধার্থে মেয়েটির নাম ছিল জেরিন। জেরিন ছিল একজন কলেজ ছাত্রী। এছাড়া পড়াশোনা অনেক ভালো, যেমন ভালো তেমন সুন্দরী। হঠাৎ একদিন তার জীবনে নেমে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। ওর কলেজের একটি ছেলে ওকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রথমে ইগনোর করলেও পরবর্তীতে তা জটিল হয়ে দাঁড়ায়। লজ্জায় সে কাউকে কিছুই বলে না। তাছাড়া জেরিন গ্রাম থেকে শহরে এসেছে স্বপ্ন পূরণের লক্ষ্যে। সে স্বপ্ন যেন স্বপ্নের মতোই রয়ে গেল, তার বাস্তবায়ন করা হয়নি। ছেলেটি জেরিনের বান্ধবীর কাছ থেকে নাম্বার নিয়ে ওকে বাজে বাজে মেসেজ দেয়। জেরিন রাগান্বিত হয়ে কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয়, কিন্তু প্রিন্সিপাল বিষয়টা ততটা গুরুত্ব দেয় না। পরবর্তীতে যখন বিষয়টি পুলিশের কাছে জানানো হয়, তখন পুলিশ বেশ কয়েকটি অভিযোগের জন্য ছেলেটিকে 7 মাসের জেল দেয়। তাতে জেরিন অনেক খুশি, কিন্তু সে জানতো না এরপর কি ঘটতে চলেছে। জেরিন ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার পর কিছুদিনের জন্য বাসায় আসে। আসার পর সে লক্ষ্য করে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর পিঠের প্রায় অংশে অসহ্য ব্যথা অনুভব করত। এছাড়া গলায় লালচে খামচি কামড়ের দাগ স্পষ্ট দেখতে পায়। ওর মনে হতো আশেপাশে কেউ ঘুরে বেড়ায়। প্রথমে জেরিন বিষয়টাকে বেশি গুরুত্ব না দিলেও যত সময় পার হতে লাগলো তত সমস্যা বাড়তে লাগলো। কখনো বুকে জ্বালা পোড়া, কখনো পাশে নীল শাড়ি পরা কাউকে শুয়ে থাকতে দেখা, মাঝরাতে দরজার সামনে কালো কাপড়ে ঢাকা অপরিচিত এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা। এবার আসা যাক ডোমের কাছে। ডোম মদের নেশায় তৃপ্ত হয়ে 17,500 টাকায় মূল্যবান ডায়মন্ডটি বিক্রি করে দেয়, যার জন্য ডোম এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হন। স্বপ্নে ড্রাইভার এসে বলে, তুমি ডায়মন্ডটি যেখান থেকে নিলে সেখানে রেখে আসো। আর নীল শাড়ি পরা মেয়েটি বলে, তুমি ডায়মন্ডটি আমায় দিয়ে দাও, না হয় আমি তোমার পরিবারের সবাইকে কালো জাদু করব। ডোম বুঝলো না কি হচ্ছে এসব, আর ভাবে আমার কাছে যে ডায়মন্ড আছে এসব এরা জানলো কিভাবে। সকালে ঘুম থেকে উঠে ডায়মন্ডটি ডোমের পাশে পড়ে থাকতে দেখে। ডোম আশ্চর্য হয়ে যায়, এটি তো আমি দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু এখানে আসলো কিভাবে। এভাবে ডোম ডায়মন্ডটি প্রায় 3 বার বিক্রি করে দেয়, কিন্তু ড্রাইভার ভয়ঙ্কর রূপ নিয়ে দোকানদারকে মেরে ডায়মন্ডটি নিয়ে আসে। পরের বার দোকানদার ডায়মন্ডটি না নিয়ে ডোমকে অনেক কথা শোনায়। দোকানদার বলে, তুমি বাটপার আর চোর, আমি জিনিসটি আর নিতে পারবো না। রাত গভীর হলে এক ড্রাইভার এসে ডায়মন্ডটি নিয়ে যায়। তোমার জিনিস তুমি রেখে দাও। 1 সপ্তাহ পরে ডোমের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ডোমের স্ত্রী মারা যাওয়ায় ডোম মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। হঠাৎ করে সবকিছু যেন কেমন হয়ে গেল। সেদিনের পর আবারও নীল শাড়ি পরা মেয়েটি স্বপ্নে এসে বলে, আমি তোমায় বলেছিলাম ডায়মন্ডটি দিয়ে দিতে, কিন্তু তুমি দাওনি। এখন তো সবেমাত্র তোমার স্ত্রী মরল, এরপরে তোমার ছোট বাচ্চাটিকেও মারবো। ভালোই ভালো ডায়মন্ডটি দিয়ে দাও, না হয় খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এসব শুনে ডোম পাগলের মতো হয়ে যায়। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না। কে এই মহিলা? এদিকে ড্রাইভারের স্বপ্নে জেরিন এসে বলে, তুমি ডোমের কাছে থেকে ডায়মন্ডটি নিয়ে নাও আর রহস্যটি উদ্ঘাটন করো। পরের দিন ড্রাইভার আরেকটি লাশ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য হসপিটালে যায়। হসপিটালে ডোমকে দেখে আশ্চর্য হয়ে যায়। ডোমও ড্রাইভারকে দেখে অবাক হয়ে যায়। দুজনের মধ্যে কথা হয়। ডোম, তুমি কে আর কেন আমার স্বপ্নে বারবার আসো? ড্রাইভার, আমিও তো সেটাই জানতে চেয়েছিলাম। ওই দিন মেয়েটির লাশটি নেয়ার পর থেকে আজে বাজে স্বপ্নের সম্মুখীন হচ্ছিলাম। আমাকে রহস্য উদ্ঘাটন করতে বলে, কিন্তু কি রহস্য আজও জানলাম না। ডোম, তাহলে এখন কি হবে? কয়েকদিন আগে আমার স্ত্রী মারা গিয়েছে, জানি না পরে কি হতে চলেছে। ড্রাইভার, ডায়মন্ডটি কোথায় সোজাসুজি বলে দাও, লোভ করলে কিন্তু তোমার আরো বড় ক্ষতি হবে। ডোম বলে, কিসের ডায়মন্ড? আর তুমি জানলে কি করে আমার কাছে কোনো ডায়মন্ড নেই? তার কয়েকদিন পরে একইভাবে ডোমের বাচ্চাটিও মারা যায়। তখন সে আরো বেশি ভেঙে পড়ে। সে ভাবে
কি এমন পাপ করলাম যার জন্য এত কঠিন শাস্তি পেতে হচ্ছে? এই ডায়মন্ডটির জন্য আজ আমার স্ত্রী আর আমার বাচ্চার প্রাণ গেল। জানতে হবে এর পেছনে কি লুকিয়ে আছে। তখন ডোম বিষয়টি একটি হুজুরের সাথে শেয়ার করে। হুজুর বলে, তোমার পরিবারের উপর এক মহিলা কালো জাদু করেছে, কিন্তু সেটা কে জানা মুশকিল। তবে তার রহস্য উদ্ঘাটন করার একটি উপায় আছে। ডোম বলে, বলেন। হুজুর বলে, তোমার কাছে যে ডায়মন্ড আছে সেটি কোথায় রাখলে? ডোম তখন বলে, ড্রয়ারের মধ্যে রেখেছি। হুজুর, সেটি এখন নিয়ে আসতে হবে। একটি কথা মনে রাখবে, কারো ওপর কালো জাদু করা একদম সহজ, কিন্তু কালো জাদুর পর সেই মানুষটিকে বাঁচানো অসম্ভব। শতকরা 10% মানুষ বাঁচে, বাকিদের বাঁচানো বড়ই কঠিন। এখন এত কিছু বলার সময় নেই, যা করার তা এখনই করতে হবে, না হয় পরিস্থিতি আরো খারাপ হবে। চলো, তোমার বাসায় যেতে হবে। এরপর হুজুর, ড্রাইভার আর ডোম তিনজন রওনা হয় ডায়মন্ডটি নিয়ে আসতে। কিন্তু বাসায় পৌঁছে দেখা যায় ড্রাইভার আর ডোম দুজনে ঢুকতে পারলেও হুজুর কোনোভাবেই বাসায় ঢুকতে পারে না। অদৃশ্য কোনো এক শক্তি যেন ভেতরে যেতে বাধা দিচ্ছে। হুজুর কয়েকটি সূরা পাঠ করে আর তারপর দুজন ডায়মন্ডটি নিয়ে বেরিয়ে আসে। এরপর তিনজন মিলে জেরিনের বাসায় যায়। গিয়ে দেখে তাদের বাড়িটি তালাবদ্ধ। এক ভদ্রলোকের কাছে থেকে জানা যায় কিছুদিন আগে জেরিনের মা মারা যায়। এরপর থেকে সম্পূর্ণ বাসাটি খালি। হুজুর, জেরিন কে হয় আপনার? ভদ্রলোক, আমি জেরিনের চাচা। হুজুর, একটু তাদের কবরগুলো দেখিয়ে দিতে পারেন? ভদ্রলোক, জি অবশ্যই। এরপর হুজুর ডায়মন্ডটি 3 কবরের মাঝখানে রাখতেই আসল রহস্য বেরিয়ে আসে। নীল শাড়ি পরা মহিলাটি আর কেউ নয়, জেরিনের ছোট চাচি আফসানা। ঘটনাটি শুরু হয় তখন যখন জেরিনের দাদা মারা যাওয়ার সময় সম্পত্তির 3 ভাগের 2 ভাগ বড় ছেলের নামে, বাকি 1 ভাগ ছোট ছেলের নামে লিখে দেয়। ডায়মন্ডটিও নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া। সেই ডায়মন্ডটি বড় ছেলের হাতে তুলে দেয়। বড় ছেলে হচ্ছে জেরিনের পিতা মতলব, আর ছোট ছেলে হচ্ছে রাজীব। একদিন আফসানা রাগান্বিত হয়ে রাজীবকে বলে, সব সম্পত্তির মালিক তো এখন তোমার বড় ভাই, তুমি কি পেলে? না পেলে সম্পত্তি, না পেলে ডায়মন্ড, গাধার মতো সারাদিন পড়ে থাকো কাজকর্ম নিয়ে। এদিকে তোমার ভাই যে জমি বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, তার খেয়াল কি তোমার মাথায় আছে? রাজীব বলে, আমার ভাই এমন হতে পারে না, সে অনেক সহজ সরল আর আমাকে খুব স্নেহ করে। আফসানা বলে, আজ না হয় সহজ সরল, কাল তো আর সহজ সরল থাকবে না। তখন তোমার অবস্থা কি হবে একবারও ভেবেছো? রাজীব তখন বলে, তাও ঠিক, এতদিন ধরে মাথায় এই বুদ্ধিটি আসেনি, তাহলে এখন কি করা যায়? আফসানা তখন বলে, কালো জাদু করতে হবে, আর এমন ভাবে কালো জাদু করতে হবে যেন সপরিবারের সবাই পাগল হয়ে যায়। রাজীব বলে, কোনো ক্ষতি হবে না তো পরে আবার? তাছাড়া কালো জাদু করবে বা কার থেকে আমার কেমন জানি ভয় হচ্ছে। আফসানা বলে, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, আমি একজন লোককে চিনি, কাল সকালে আমি তার কাছে যাব। অবশেষে আফসানা লোকটার কাছে যায়। যাওয়ার পর তান্ত্রিকের সাথে মত বিনিময় করে। আফসানা বলে, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটি সমস্যা নিয়ে, আশা করি বিষয়টি এড়িয়ে যাবেন না। তান্ত্রিক, কি বিষয় বলতে পারো, আমি চেষ্টা করব। আফসানা বলে, এরকম ওরকম সমস্যা, আপনি তাদের উপর কালো জাদু করেন। তান্ত্রিক, আমি এসব ছেড়ে দিছি, আমার পক্ষে করা অসম্ভব। আফসানা, বাবা, আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, যত টাকা চাইবেন তত টাকা দেব, এরপরেও কাজটি আমার করা লাগবে। তান্ত্রিক, তুমি যখন বেশি জোরপূর্বক বলছো তাই কাজটি আমি করব, তবে কিছু শর্ত আছে। কালো জাদু যে কারো উপর করা যায়, কিন্তু একবার কালো জাদু করার পর সে মানুষটিকে বাঁচানো খুবই কঠিন। আমি কালো জাদু করতে পারি, কিন্তু কাউকে বাঁচাতে পারি না, যেটা মহান আল্লাহ তাআলা ব্যতীত বাঁচানোর আর কারো সাধ্য নেই। আফসানা, আচ্ছা ঠিক আছে, আপনি এমন ভাবে কালো জাদু করেন যেন জ্বালা পোড়া সহ্য করতে না পেরে মারা যায়। তান্ত্রিক, তার জন্য 48টি শূকরের কালো রক্ত আর সাদা গোলাপ ফুল প্রয়োজন, যার মেয়াদ হবে 48 দিন। এরপর তাদের জ্বালা পোড়া শুরু হবে। এই কাজটি ভূত, প্রেত, প্রেতাত্মা ও খারাপ জিনদের বশ করিয়ে করা হয়। এছাড়া কাজটি সম্পূর্ণ হলে দুজনকে বলিদান দিতে হবে, সেটা জিন নির্ধারণ করবে। এসব কিছু রাজীবের জানার বাহিরে, কেননা তাকে শুধু বলা হয়েছে পাগল করা হবে, কিন্তু সপরিবারের মৃত্যুর ব্যাপারে বলা হয়নি। এবার আসা যাক জেরিনের বিষয়ে। জেরিনের মৃত্যুর মূল কারণ কালো জাদু নয়, বরং আত্মহত্যা। কালো জাদু করা হয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যুর রহস্য ছিল ভিন্ন। যে ছেলেটিকে 7 মাসের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল,
তার পরিবার কোনো একজনকে টাকা দিয়ে 1 মাসের মধ্যেই ওকে মুক্ত করতে সক্ষম হয়। এরপর ছেলেটি ক্ষুব্ধ হয়ে জেরিনের উপরে প্রতিশোধ নেয়। ছেলেটি প্রথমে জেরিনের বান্ধবীর সহায়তা নেয়। তার বান্ধবী ছেলেটির কথা অনুসারে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে পরিকল্পনা মাফিক জেরিনকে হোটেলে নিয়ে যায়। আসলে তার বান্ধবীও জানতো না এত খারাপ কিছু হবে। তখন ছেলেটি সহ মোট 3 জন মিলে জেরিনের সাথে অপকর্মে লিপ্ত হয়, তাও আবার খুব খারাপভাবে। বলতে গেলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত স্বরূপ। এরপর জেরিন সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। পরিশেষে ফ্ল্যাটের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাছাড়া আত্মহত্যা করার পূর্বে জেরিন ডায়মন্ডটি খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা গলায় আটকে পড়ে। এরপর সম্পূর্ণ কাহিনী হুজুর পুলিশের কাছে খুলে বলে। তখন পুলিশ আফসানা, রাজীব আর সেই ছেলেটিকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। ছেলেটি সম্পর্কে পুলিশের হাতে যথেষ্ট প্রমাণ না থাকায় 2 বছরের সাজা দেয়। আফসানা আর জেরিনকে নিয়ে কোর্টে ফায়সালা করবে। আফসানার বাসায় পুলিশ 3টি হাতের আঙ্গুল খুঁজে পায়, যেগুলো কালো জাদুর জন্য যথেষ্ট প্রমাণস্বরূপ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তার 2 দিন পরেই কারাগারে আফসানা আর রাজীবের মৃত্যু হয়। কেননা তান্ত্রিক আগেই বলেছিল, তোমাদের কাজটি সম্পূর্ণ হলে 2 জনকে বলিদান দিতে হবে। পরিশেষে জিন তাদের নির্ধারণ করে। আলাদাভাবে ডোমের বিষয়টি বলার কিছু নেই। আফসানা ডায়মন্ডের আশায় ডোমের পরিবারের উপরও কালো জাদু করেছিল। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম ঘটনাটি একটু গুছিয়ে বলতে। জানি না কতটুকু পেরেছি, তবে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। আসলে বলতে গেলে আপনি যাই করেন না কেন, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আমি বলতে চাই, এই জীবন আমাদের খুবই ছোট। কেউ সম্পদের আশায় বা সম্পদ ভাগাভাগির হিংসা মনে পুষে রেখে কারো সাথে এমন কাজ যেন না করে। সম্পদ সে তো রয়ে যাবে, কিন্তু আপনি থাকবেন না। এমন ঘটনা হয়তো আপনাদের আশেপাশে ঘটে, তা অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করতে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। আজকে যেহেতু আমাদের প্রথম অনুষ্ঠান, তাই আমরা ঘটনা লম্বা করতে চাই না এবং একটি ঘটনাই আমরা আজকে প্রচার করব। আর এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহ আমাদেরকে নতুন ঘটনা সংগ্রহ করা এবং আপনাদের সাথে শেয়ার করার আরও বেশি আগ্রহ যোগাবে। আমি আশা করব আপনারা আমাদের ঘটনা পাঠাবেন। আপনাদের ঘটনা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটিকে আরও সামনের দিকে নিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আমাদের ভয়ের রাজ্য এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।